হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকে আমরা ভেক্টরের কয়েকটা অঙ্ক করব। এগুলোর থিওরি আমরা আগেই পড়ে নিয়েছি। যো তো প্রথমে গত দিনের যে তিনটা অঙ্ক করতে দিয়েছিলাম ওই অঙ্কগুলো আলোচনা করে নেওয়া যাক। প্রথম অঙ্কটা বলেছে, প্রথম অঙ্কটা তো অনেকেরই সমস্যা হয়েছিল। তো প্রথম অঙ্কটা আগে বলি। একটি বিন্দুতে ক্রিয়াশীল দুটো বলের লব্ধির বৃহত্তম আর ক্ষুদ্রতম মান যথাক্রমে 15 নিউটন আর 7 নিউটন। ঠিক আছে, তো এখানে কি বলে দিয়েছে, বৃহত্তম মান আর ক্ষুদ্রতম মান, লব্ধির বৃহত্তম। ঠিক আছে, তো আমরা অলরেডি পড়ে এসেছি যে লব্ধি কখন বৃহত্তম হয়, যখন দুটো ভেক্টর একই দিকে ক্রিয়া করে। ঠিক আছে, দুটো ভেক্টর একই দিকে ক্রিয়া করছে তখনই লব্ধির মানটা কি হয়, বৃহত্তম হয়। আর ভেক্টর দুটো যদি এ হয়, একটা ভেক্টর এ হলো আর একটা ভেক্টর বি হলো, ওদের মধ্যবর্তী কোণ 0, অর্থাৎ যদি একই দিকে ক্রিয়া করে তাহলে লব্ধির মানটা কি হয়, এ প্লাস বি। এটা আমরা পড়েছি। আর এটাই কি হয়, এটাই বৃহত্তম মান হয়। ঠিক আছে, এটা আমরা পড়ে এসেছি। এবার ক্ষুদ্রতম মান কখন হয়, ক্ষুদ্রতম এবার দেখো ক্ষুদ্রতম মান কখন হয়, যখন দুটো ভেক্টর বিপরীত দিকে ক্রিয়া করে। ঠিক আছে, ধরো একটা ভেক্টর এইদিকে আর একটা ভেক্টর এইদিকে। ঠিক আছে, এই পয়েন্টে ক্রিয়া করেছে। তো তখন কি হয়, ধরো এটা এ ভেক্টর ছিল আর এটা ধরো বি ভেক্টর ছিল। ঠিক আছে, তখন লব্ধির মানটা কি হয়, বড়টা মাইনাস ছোটটা হয়ে যায়। আর এটাই কি হয়, ওই দুটো ভেক্টরের ক্ষুদ্রতম মান। ঠিক আছে, তার মানে কি বলতে পারি, এ প্লাস বি, ভেক্টর দুটো যদি এ আর বি হয় তাহলে এ প্লাস বি এর মান 15 আর এ মাইনাস বি এর মান 7। ঠিক আছে, এই দুটো বলে দিয়েছে। ওকে, এবার বলেছে যে যদি উভয় বলের মান, অর্থাৎ প্রথমে যেটা এ ছিল আর বি ছিল, প্রত্যেকেরই এর মানও ধরো 1 বাড়ানো হলো, বি এর মানও 1 বাড়ানো হলো। ঠিক আছে, তাহলে দুটো নতুন ভেক্টর তৈরি হয়ে যাবে। ঠিক আছে, তো সেই নতুন ভেক্টর দুটোর মধ্যবর্তী কোণ, এই যে দুটো ভেক্টর আমরা দেখলাম, এই দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ যদি তখন 90 ডিগ্রি করা হয় তাহলে যে লব্ধিটা পাওয়া যাবে সেই লব্ধির মান আর দিক নির্ণয় করতে বলেছে। ঠিক আছে, তো অঙ্কটা আশা করি সবার বোঝা গেল। ঠিক আছে, স্টেপ বাই স্টেপ বুঝে নিলাম, অঙ্কটা বোঝাই। এবার আমরা সলিউশনের দিকে যাব। দেখো প্রথমে ধরে নিলাম বল দুটো হচ্ছে এ আর বি। ঠিক আছে, এবার প্রশ্ন শোনায় যেহেতু লব্ধির বৃহত্তম মান 15 বলেছে, তার মানে এ প্লাস বি ইকুয়ালস টু 15, আর ক্ষুদ্রতম মান বলেছে 7, তার মানে এ মাইনাস বি ইকুয়ালস টু 7। তো এবার দেখো এই দুটো 1 আর 2 নাম্বার যে ইকুয়েশন আছে সেখান থেকে আমরা ইজিলি এ আর বি এর মান বের করে নিতে পারবো। ঠিক আছে, তার মানে ওই যে দুটো ভেক্টর, প্রথম ক্ষেত্রে যে দুটো ভেক্টর, সেই দুটো ভেক্টরের একটার মান কত 11 আর একটার মান কত 4। ওকে, তাহলে আমরা ওই দুটো বল কিন্তু পেয়ে গেলাম। এবার বলেছে যে এদেরকে প্রত্যেককেই 1 1 করে বাড়িয়েছে, এটাকেও 1 বাড়িয়েছে, এটাকেও 1 বাড়িয়েছে। তাহলে নতুন ভেক্টরটা কত হলো, নতুন ভেক্টরটা হলো 12 আর 5। নতুন ভেক্টর দুটো 12 আর 5 হয়ে গেল। আর ধরে নিলাম নতুন ভেক্টরের মান কত ধরে নিলাম, এ ড্যাশ, নতুন ভেক্টরটা এ ড্যাশ বলে দিলাম। ঠিক আছে, প্রথমটাকে এ ধরেছিলাম, তো পরেরটাকে এ ড্যাশ নিয়ে নিলাম। সংকেত, জাস্ট সংকেত দ্বারা প্রকাশ করেছি। তাহলে পরের ভেক্টরটা এ ড্যাশ 12 আর বি ড্যাশ কত হয়ে গেল 5। এবার এ ড্যাশটা আর বি ড্যাশটার মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি। ঠিক আছে, তাহলে লব্ধি কত, লব্ধি বের করতে বলেছে। তাহলে লব্ধি যদি সি ড্যাশ হয় তাহলে আমাকে বের করতে হবে সি ড্যাশের মান আর দিক। ওকে, তাহলে ফর্মুলা তো আমরা জানি, সি ড্যাশ ইকুয়ালস টু রুট আন্ডার প্রথম ভেক্টরের মানের বর্গ অর্থাৎ এ ড্যাশ স্কোয়ার প্লাস দ্বিতীয় ভেক্টরের মানের বর্গ অর্থাৎ বি ড্যাশ স্কোয়ার প্লাস 2 ইন্টু প্রথম ভেক্টরের মান ইন্টু দ্বিতীয় ভেক্টরের মান ইন্টু কস তাদের মধ্যবর্তী কোণ। ঠিক আছে, অর্থাৎ এ ড্যাশ স্কোয়ার প্লাস বি ড্যাশ স্কোয়ার প্লাস 2 এ ড্যাশ বি ড্যাশ প্লাস কস 90। এবার কস 90 ডিগ্রির মান কত, সাইন 0 অর্থাৎ 0। তাহলে এই টার্মটা পুরোই কি হয়ে গেল, 0 হয়ে গেল। তাহলে আমার থাকলো কি, থাকলো এ ড্যাশ স্কোয়ার প্লাস বি ড্যাশ স্কোয়ার। এ ড্যাশের মান বের করেছি 12, বি ড্যাশের মান 5, তাহলে 12 স্কোয়ার 144, 5 স্কোয়ার 25, 144 প্লাস 25 169, রুট অফ 169, তার মানে বর্গমূল কত হয়ে গেল, 13 হয়ে গেল। তাহলে যে লব্ধি ভেক্টরটা পেলাম, ঠিক আছে, তাহলে তার মান কত হয়ে গেল 13। এবার একক লিখতে হবে, একক ওরা বলে দিয়েছে, যেহেতু নিউটন বলে দিয়েছে, তাহলে
তোমারও একক কী হবে, নিউটন হয়ে যাবে। এবার দিক বের করতে হবে, ঠিক আছে? তো দেখো দিকটা কী করে বের করব, এই যে ধরে নাও যেহেতু ওদের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি, তাই জন্য আমি এরকম করে আঁকলাম, এটা এই কোণটা কত 90 ডিগ্রি, ঠিক আছে? তাহলে আমি ধরে নিলাম এটা হচ্ছে আমার এ ড্যাশ ভেক্টর, আর এটা হলো আমার বি ড্যাশ ভেক্টর, ঠিক আছে? আর এ ড্যাশটার মান কত 12, তাই জন্য 12 লিখলাম। বি ড্যাশটার মান কত 5, তাই জন্য 5 লিখলাম। এবার যে লব্ধিটা হবে, ওই যে কীভাবে আঁকবো লব্ধি, এরকম এরকম করে নিয়ে এই যে এরকম করে আঁকতে হয়, ঠিক আছে? তাহলে ওই এই যে এখানে দেখো যেভাবে ছবিতে আঁকা আছে, লব্ধিটা এটা হয়ে গেল। এবার ধরে নিলাম যে লব্ধিটা এটার সঙ্গে অর্থাৎ এ ড্যাশের সঙ্গে অর্থাৎ 12 যে আছে এর সঙ্গে আলফা কোণ করেছে, ঠিক আছে? তাহলে আমাকে বের করতে কী হবে, আলফা কোণটা বের করতে হবে। তাহলে দেখো ট্যান আলফা যদি বের করি, তাহলে এটা যদি 12 হয় আর এটা যদি সি ড্যাশ হয়, তাহলে এটা কত হবে, এইটা আর এইটা পরস্পর সমানই হবে, ঠিক আছে? কারণ ভেক্টরের আমি কি বলেছিলাম যে এইদিকে যা ওইটাকে এইদিকেও আনা যায়, ঠিক আছে? তাহলে এটা যদি 5 হয় তাহলে এটাও কি হবে, 5ই হবে। তাহলে ট্যান থিটা অর্থাৎ ট্যান থিটা না, ট্যান আলফা ইজ ইকুয়ালস টু কী হবে, লম্ব বাই ভূমি। তাহলে এটা এই কোণটার ক্ষেত্রে দেখো লম্ব কোণটা এইটা আর ভূমি কোণটা এইটা, তাহলে 5/12 হয়ে গেল। তাহলে আলফা ইজ ইকুয়ালস টু ট্যান ইনভার্স 5/12। তো সুতরাং আমি কি বলতে পারি, এই যে লব্ধিটা আছে সি ড্যাশ, এইটা লব্ধিটা এ ড্যাশের সঙ্গে কত কোণ করেছে, এ ড্যাশের সঙ্গে ট্যান ইনভার্স 5/12 কোণে আনত আছে, ঠিক আছে? ওকে, তো এটা হচ্ছে 1 নাম্বার। বাদ বাকি 2 আর 3 নাম্বার সহজেই ছিল, তাও একবার দেখে নিচ্ছি। 2 নাম্বার অঙ্ক বলেছে পরস্পরের সঙ্গে লম্বভাবে ক্রিয়াশীল দুটো বলের লব্ধি 80 ডাইন, ঠিক আছে? অর্থাৎ একটা বল ধরো এটা আর একটা বল এটা, এই দুটো বলের লব্ধি 80 ডাইন। অর্থাৎ লব্ধি যদি বলতে যাই তাহলে লব্ধি কী করে আঁকে, এরকম এরকম সামান্তরিকের মতো, এটা হয়ে গেল লব্ধি। তো এইটা কত বলে দিয়েছে, এটা বলে দিয়েছে আমার 80 ডাইন, ঠিক আছে? এবার বলেছে যে 80 ডাইন আছে। এবার লব্ধিটি একটি বলের সঙ্গে 60 ডিগ্রি কোণ করেছে। কোন বলের সঙ্গে করেছে, তাহলে আমি ধরে নিলাম এই বলের সঙ্গে 60 ডিগ্রি কোণ করেছে, কোণে আনত আছে। তবে বল দুটোর মান বের করতে বলেছে, তাহলে এটার মান কত হবে আর এটার মান কত হবে, ঠিক আছে? তো এটা একদম সিম্পল, প্রথম থেকেই করে আসছি। তো এই হচ্ছে আমাদের পুরো অঙ্কর গল্প। এবার দেখো আমাকে এই দিকের এইটার মান বের করতে হবে আর এইটার মান বের করতে হবে। এটা দিয়ে দিয়েছে, লব্ধি দিয়ে দিয়েছে, তাহলে এটা যদি 80 হয় আর এটা যদি 60 ডিগ্রি হয়, তাহলে এটা কত হবে, এটা কত হবে, এটা হবে 80 cos 60 ডিগ্রি। আর এই দিকেরটা কত হয়, এটা হয় 80 sin 60 ডিগ্রি, ঠিক আছে? তাহলে ব্যাস হয়ে গেল ইজিলি। তাহলে এর মান কত হলো, 80 cos 60 ডিগ্রি, cos 60 মানে sin 30 হাফ, তাহলে 80/2 40 হয়ে গেল। এরপরে বি যেটা আছে, যেটা এইখানে আছে, সেটা কি হবে 80 sin 60 ডিগ্রি, তাহলে 80 ইন্টু sin 60, sin 60 √3/2, তাহলে কেটে দিলাম, হয়ে গেল 40 √3 ডাইন হয়ে গেল। ডাইন কেন দিলাম, কারণ ওরা নিজেরাই বলে দিয়েছে যে লব্ধিটা 80 ডাইন, তো তাই জন্য উপাংশগুলোও কি হয়ে গেল, ডাইনেই পেয়ে গেলাম, ঠিক আছে? তাহলে নির্ণয় বল দুটো আমি কি বলতে পারলাম, একটা 40 ডাইন, একটা 40 √3 ডাইন। নেক্সট 3 নাম্বার অঙ্ক। 3 নাম্বার অঙ্কে বলেছে 2p আর 3p ভেক্টর দুটো পরস্পরের সঙ্গে একটা নির্দিষ্ট কোণে আনত আছে, ঠিক আছে? ওরা কিন্তু বলেনি, নির্দিষ্ট করে বলেনি যে কত কোণে আনত আছে, যাই হোক কোনো একটা কোণে আনত আছে। কি কি ভেক্টর, একটা হচ্ছে 2p আর একটা শুধু p। বলছে প্রথম ভেক্টরটাকে দ্বিগুণ করলে, অর্থাৎ ফার্স্ট কেসে বলছিল যে দুটো ভেক্টর আছে, একটা ভেক্টর এইটা আর একটা ভেক্টর এইটা। সেকেন্ড কেসে বলেছে যে প্রথম ভেক্টরটাকে দ্বিগুণ করেছে, অর্থাৎ তখন ওটা হয়ে গেল 4p। দ্বিগুণ করলে লব্ধির মান 3 গুণ হয়। আর সেকেন্ড ভেক্টরটাকে এই একই রেখেছে। তাহলে প্রথম ক্ষেত্রের যে লব্ধি সেটা ধরে নিলাম c, ঠিক আছে? আর দ্বিতীয় ক্ষেত্রের যে লব্ধি সেটা ধরে নিলাম c ড্যাশ,
লব্ধি তো বের করতে পারবো, তাই না? এই দুটো, এই ভেক্টর আর এই ভেক্টর বলে দিয়েছে, দুটো ভেক্টর বলে দিয়েছে, মধ্যবর্তী কোণ বলেনি, তো ধরে নেব যে থিটা। ঠিক আছে, তো সেখান থেকে লব্ধিটা সি এর মানটা বের করতে পারবো, যেখানে অজানা রাশি কী থাকবে, থিটা থাকবে, কারণ থিটাটাও বলে দেয়নি। এরপরে সেকেন্ড যে কেস, সেকেন্ড কেসে কী বলেছে, দুটো ভেক্টরের মান বলে দিয়েছে, কিন্তু এগেইন তাদের মধ্যবর্তী কোণটা বলা নেই। ঠিক আছে, তো প্রথম ক্ষেত্রে মধ্যবর্তী কোণ আর দ্বিতীয় ক্ষেত্রে মধ্যবর্তী কোণ একই হবে। ঠিক আছে, জাস্ট ভেক্টরের মান বাড়িয়েছে। ওকে, তো সুতরাং তাদের মধ্যবর্তী কোণের তো চেঞ্জ করেনি। ওকে, তাহলে প্রথম ক্ষেত্রে মধ্যবর্তী কোণ যদি থিটা হয়, দ্বিতীয় ক্ষেত্রে মধ্যবর্তী কোণটাও থিটাই হবে। এবার বলেছে যে প্রথম ভেক্টরটাকে, আচ্ছা, লব্ধির যে মান সেটা 3 গুণ হয়ে যাবে, অর্থাৎ এই যে সি ড্যাশটা আছে সেই সি ড্যাশটা কার 3 গুণ হবে, এই সি এর 3 গুণ, অর্থাৎ সি ড্যাশ ইজ ইকুয়ালস টু 3c। এটা হচ্ছে শর্ত বলে দিয়েছে। ঠিক আছে, তাহলে অঙ্কটা পুরোপুরি বুঝতে পারলে তো? তাহলে আমি এখন কি করব, আমি করব এই যে সি এর মান, প্রথমে সি এর মানটা বের করব, সেই মানে আমার অজানা রাশি থাকবে থিটা, কারণ থিটা বলে দেয়নি। তারপরে কি করব, তারপরে সি ড্যাশের মান বের করব, সি ড্যাশের মান, এই দুটো ভেক্টরের জন্য সি ড্যাশের মান বের করব, সেখানেও একটা অজানা রাশি থাকবে থিটা। ঠিক আছে, এবার এই যে শর্তটা দিয়ে দিয়েছে সি ড্যাশ ইজ ইকুয়ালস টু 3c, সেই দুটো ইকুয়াল করে দেবো আর থিটার মানটা বের করে নেব। আর এখানে জানতেও চেয়েছে ভেক্টর দ্বয়ের মধ্যবর্তী কোণের মান কত, অর্থাৎ থিটাই জানতে চেয়েছে। ঠিক আছে, তো এটাই হচ্ছে আমাদের প্ল্যানিং। এবার দেখা যাক, যদি যুক্তিটা না বুঝতে পারো তাহলে আবার ওই জায়গাটা ব্যাক করে দেখো। দেখো অঙ্ক 3 নাম্বার বলছে, ধরে নিলাম ভেক্টর দুটোর মান হচ্ছে একটা এ আর একটা বি, এর মান হচ্ছে 2p, বি এর মান p বলে দিয়েছে, সংকেত হিসেবে ধরে নিলাম নিজের সুবিধার্থে, এ বি ধরে নিলাম, এ বি ইজিকস, এ হচ্ছে 2p আর বি হচ্ছে p। ওকে, আর তাদের মধ্যবর্তী কোণ কত ধরে নিলাম, থিটা। ওকে, তাহলে লব্ধিটা আমি আরামসে বের করতে পারবো। লব্ধির মান হয় a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos থিটা, তো এ এর মান 2p, তার জন্য a স্কোয়ার 4p স্কোয়ার হয়ে গেল, বি স্কোয়ার পি স্কোয়ার প্লাস 2ab cos থিটা। এগুলো তো একদম সিম্পল ব্যাপার, নিজেরাই বুঝতে পারছো, জাস্ট মান বসিয়েছি, ব্যাস। ওকে, এই পর্যন্ত চলে এলো, নো প্রবলেম, পাতি ক্যালকুলেশন। নেক্সট, দ্বিতীয় ক্ষেত্রে ভেক্টর দুটো কি হয়ে গেছে, প্রথম ভেক্টরটাকে কিন্তু ও কি করেছে, দ্বিগুণ করে দিয়েছে। ঠিক আছে, তাহলে 2p ছিল সেই জায়গায় কি করে দিল, 4p করে দিল। ওকে, তাহলে এ ড্যাশ ওর মান চেঞ্জ হয়ে গেল 4p, বি ড্যাশ পি থেকে গেছে, বি এর কিন্তু কোনো চেঞ্জ করেনি। ঠিক আছে, দ্বিতীয় ভেক্টরটার কিন্তু চেঞ্জ করেনি, পি থেকে গেছে। ওকে, নো প্রবলেম। এবার লব্ধি যেটা হবে সেই লব্ধিটা বের করতে হবে। তাহলে লব্ধি ইজ ইকুয়ালস টু রুট আন্ডার এ ড্যাশ স্কোয়ার প্লাস বি ড্যাশ স্কোয়ার প্লাস 2a ড্যাশ বি ড্যাশ cos থিটা হয়ে যাবে। ওকে, তাহলে এবার দেখো এ ড্যাশ মানে 4p, তাহলে এ ড্যাশ স্কোয়ার কী হলো, 16p স্কোয়ার হয়ে গেল। তারপরে বি ড্যাশ মানে পি, তাহলে পি স্কোয়ার হয়ে গেল। তারপরে এটা 2 ইন্টু এ ড্যাশের জায়গায় 4p বসালাম আর বি ড্যাশের জায়গায় পি বসালাম, cos থিটা তো থিটাই। ঠিক আছে, তাহলে এখান থেকে আমি সি ড্যাশের মান পেয়ে গেলাম। এবার বলেছে যে এই যে দ্বিতীয় ক্ষেত্রে যে লব্ধিটা হয় সেটা হচ্ছে প্রথম ক্ষেত্রে লব্ধির 3 গুণ হয়ে যায়, অর্থাৎ শর্ত এটা বলে দিয়েছে, সি ড্যাশ ইজ ইকুয়ালস টু 3c। ওকে, তাহলে আমার কাছে সি ড্যাশ আছে, সি আছে, মান বসিয়ে দিলাম, সি ড্যাশ ইজ ইকুয়ালস টু 3 ইন্টু সি। উভয় পক্ষকে কী করলাম, উভয় পক্ষকে বর্গ করে নিলাম, এটার রুট উঠে গেল, আর এটার বর্গ করলে বাইরে যে 3 আছে তার বর্গ হয়ে গেল 9, আর ভিতরের ওগুলো রুট উঠে গেল। ঠিক আছে, এবার হচ্ছে ব্র্যাকেটের মধ্যে যেহেতু আছে তাই জন্য এটা কি হয়ে গেল, 5 নং 45, 4 নং 36। তো এগুলো বোঝানো মানে 5-এর কাজ করা। ঠিক আছে, তো এগুলো জাস্ট তুমি দেখে নাও, এগুলো একদম ইজি ক্যালকুলেশন, আমি প্রত্যেকটা লাইন বোঝানো তোমরা নিজেরাই বুঝতে পারবে, এগুলো 7, 8, 9, 10-এ করে এসছো। ঠিক আছে, তো জাস্ট এদিক ওদিক করেছি আর কিছুই না। ওকে, সিম্পল ক্যালকুলেশন। তারপর cos থিটার ভ্যালু হচ্ছে -1 বেরিয়ে যাবে। ওকে, আর আমি আগেও বলেছিলাম যে cos থিটা ইজ ইকুয়ালস টু -1 যদি হয় তাহলে থিটা ইজ ইকুয়ালস টু 180 ডিগ্রি হয়। ঠিক আছে, অর্থাৎ cos 180 ডিগ্রির মান -1 হয়, তার মানে থিটার ভ্যালু কত বেরোলো, 180 ডিগ্রি। তার মানে আমি অ্যান্সার পেয়ে গেলাম যে ভেক্টর দুটোর মধ্যবর্তী কোণ কত, 180 ডিগ্রি।
অ্যান্সার হয়ে গেল। ওকে, 3টা অঙ্ক হয়ে গেল। এটাই ছিল গত দিনের 3টা অঙ্ক। ঠিক আছে, আরও 3টা অঙ্ক করা যাক। তো 4 নম্বর অঙ্ক বলেছে এ আর বি, ঠিক আছে, এ আর বি দুটো বিন্দু আছে, এদের স্থানাঙ্ক হচ্ছে -157 এবং আচ্ছা, এটা হচ্ছে এ এর স্থানাঙ্ক আর এটা হচ্ছে বি এর স্থানাঙ্ক। কি জানতে চেয়েছে? এ বি ভেক্টর নির্ণয় করতে চেয়েছে। ঠিক আছে, তো এই অঙ্কটা খুব ভালো করে দেখো, এটা একদম প্রাইমারি লেভেল মানে বেসিক লেভেলের অঙ্ক, ভেক্টরের বেসিক লেভেলের অঙ্ক। ঠিক আছে, তো দেখো স্থানাঙ্ক বলতে কি বোঝায়, তোমাদের 8-9-এ যেটা শিখে এসছো, এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, এটা একটা পয়েন্ট ধরে নাও, এ পয়েন্ট, আর এটা কি মূল বিন্দু ও। এ পয়েন্টের স্থানাঙ্ক যদি আমি বলে দিই 2,3, ঠিক আছে, তাহলে এটা কি হয়ে গেল? এটা হচ্ছে এ বিন্দুর একটা স্থানাঙ্ক। একইভাবে আমি সহজভাবে বুঝাচ্ছি, ঠিক আছে, মানে 2Dতে বুঝাচ্ছি। এরা যেহেতু 3টা স্থানাঙ্ক নিয়েছে, এক্স ওয়াই জেড স্থানাঙ্ক, অর্থাৎ 3D বুঝাচ্ছে, কিন্তু আমি 2Dতে ব্যাপারটা বোঝানোর চেষ্টা করছি। ঠিক আছে, তো এবার ধরো আর একটা পয়েন্ট আছে বি পয়েন্ট, এটা হচ্ছে বি পয়েন্ট। ঠিক আছে, এবার বি পয়েন্টের স্থানাঙ্ক ধরে নাও 1,4, ঠিক আছে, হলো। জানতে কি চেয়েছে? জানতে চেয়েছে এ বি ভেক্টরের নির্ণয় করতে চেয়েছে। ঠিক আছে, এ বি, এটা জুড়ে দাও, এই যে ভেক্টর, এই ভেক্টরটা বের করতে বলেছে। ঠিক আছে, তো দেখো করতে কি হবে, এই যে এর যে স্থানাঙ্কটা দিয়ে দিয়েছে, এর স্থানাঙ্ক কিসের সাপেক্ষে দিয়েছে? যে কোনো কিছু স্থানাঙ্ক কিসের সাপেক্ষে নির্ণয় করতে হয়? মূলবিন্দুর সাপেক্ষে। অর্থাৎ এর যে স্থানাঙ্ক দিয়েছে সেটা এইখান থেকে, এই ও পয়েন্ট থেকে আমরা কনসিডার করেছি, তাই না? তাই জন্য এর স্থানাঙ্ক থেকে আমরা কি বের করতে পারবো? ও এ বের করতে পারবো, ও এ ভেক্টরটা বের করতে পারবো। ঠিক আছে, আর বি এর যে স্থানাঙ্ক আছে 1,4, সেটা থেকে আমরা কি বের করতে পারবো? সেটা থেকে আমরা ও বি বের করতে পারবো। ঠিক আছে, ও এ ও বি, সেইখান থেকে আমাকে কি বের করতে হবে? এ বি বের করতে হবে। এবার তুমি খেয়াল করো, এবার তুমি ও এ বি একটা ত্রিভুজ পেয়ে গেছো। ঠিক আছে, যে ত্রিভুজটার তোমাকে কি এ বি ভেক্টরটা বের করতে হবে। এই দুটো ভেক্টর বলে দিয়েছে, এই ভেক্টরটা আর এই ভেক্টরটা বলে দিয়েছে বের করতে হবে এ বি ভেক্টর। ঠিক আছে, তো এটাই হচ্ছে তোমার অঙ্ক। ওকে, তো এইবার তুমি খেয়াল করো যে ও এ বি যে ত্রিভুজটা তুমি দেখতে পাচ্ছ, আর ও এ যদি লব্ধি হয়, ঠিক আছে, তার মানে আমাকে ও বি যে আছে, ওবিটাকে কি করতে, আচ্ছা, তার মানে আমাকে কি করতে হবে? এটাকে উল্টে দিতে হবে। ঠিক আছে, এও করতে হবে। কেন এও করতে হবে? কারণ দেখো, যদি তুমি এও করো, তাহলে এই ভেক্টর প্লাস এই ভেক্টর ইজ ইকুয়ালস টু এটা লব্ধি হয়। ঠিক আছে, অর্থাৎ আমি বলতে চেয়েছি একই লব্ধির যে আসল, যে মানে অনেক দিন, বেশ কয়েকদিন আগে পড়ানো হয়েছে, যে লব্ধির যে আসল যে ইটা মানে কনসেপ্টটা, সেটা বলো না, যে যদি এরকম হয় তাহলে একই দিকে যাচ্ছে, এটাও এই দিকে যাচ্ছে, এটাও এই দিকে যাচ্ছে, একই দিকে যাচ্ছে দুটো ভেক্টর, লব্ধিটা কি হবে? লব্ধিটা হবে তার অন্য দিকে যাওয়া, ডাইরেকশনটা চেঞ্জ হয়ে যায়। ঠিক আছে, ওকে, আচ্ছা, অন্যভাবে বোঝাচ্ছি, ধরো এইটা প্লাস এইটা ইজ ইকুয়ালস টু এইটা হয় কিন্তু। ঠিক আছে, কারণ এটা এটা যেদিকে যাচ্ছে এটাও সেই দিকে যাচ্ছে, কিন্তু লব্ধিটা কি হয়? লব্ধিটা কিন্তু তার বিপরীত দিক হয়। এটা কিন্তু এই দিকে গেল না, এই দিকে কিন্তু গেল না, গেল কোন দিকে? এই দিকে। ঠিক আছে, ওটাই আমি বলতে চাইছি, ওটাই আমি বলতে চাইছি যে তাহলে আমি এখান থেকে কি বলতে পারবো? যে এ বি ভেক্টর ইজ ইকুয়ালস টু ও বি ভেক্টর মাইনাস, ঠিক আছে, মাইনাস ও এ ভেক্টর।
মাইনাস ও এ মানেই কি এও, মাইনাস ও এ মানেই মাইনাস ও এ মানে প্লাস এও, অর্থাৎ আমি এর পরের লাইনে লিখতে পারি এ ও ভেক্টর প্লাস ও বি ভেক্টর। ঠিক আছে, তো ওইটাকে আমি একদম সূত্রর মতো করে, মানে বেশি বেশি মাথা না ঘামিয়ে তোমাদের একদম সূত্রের মতো করে করে দিয়েছি, যে যদি একটা স্থানাঙ্ক এরকম দেওয়া থাকে আর একটা স্থানাঙ্ক এরকম দেওয়া থাকে, তাহলে কি হয়, তাহলে ও এ ইজ ইকুয়ালস টু এটা হয়। তো ও মানে যেখানে ওটা কি, ওটা হচ্ছে মূল বিন্দু, ওটা কিন্তু মূল বিন্দু। ঠিক আছে, মূল বিন্দু। তো এখানে তোমার দেখে মনে হচ্ছে যে কিভাবে এখানে আই জে কে কেন এলো। ঠিক আছে, তো দেখো এখানে আমি কি করেছি, তোমার ভেক্টর ক্লাস ফিফথ যে পোর্শনটা ছিল সেই পোর্শনে আমি দেখেছিলাম আর ভেক্টর ইজ ইকুয়ালস টু এক্স আই প্লাস ওয়াই জে প্লাস জেড কে, যেখানে এক্স ওয়াই জেড এগুলো হচ্ছে এক্স মানে এক্স স্থানাঙ্ক, ওয়াই মানে ওয়াই স্থানাঙ্ক, আর জেড মানে জেড স্থানাঙ্ক। আর আই জে কেটা কি, আই জে কে হচ্ছে, আইটা হলো এক্স অক্ষ বরাবর একক ভেক্টর, যেটা হলো ওয়াই অক্ষ বরাবর একক ভেক্টর, আর কেটা হচ্ছে জেড অক্ষ বরাবর একক ভেক্টর। ঠিক আছে, তো ওইটাই এখানে কাজে লাগিয়েছি। তাহলে এক্স স্থানাঙ্ক কত আছে, -1 আছে, তাই জন্য মাইনাস, আর 1 লেখার কোনো মানই হয় না, 1 ইন্টু হিসেবে মানে রাখাও যে কথা, না রাখাও সেই কথা, তাই জন্য মাইনাস আই হয়ে গেল। ওয়াই স্থানাঙ্ক কত আছে, 5 আছে, তাই জন্য +5 জে হয়ে গেল। জেড স্থানাঙ্ক কত আছে, 7 আছে, তাই জন্য +7 কে হয়ে গেল। ঠিক আছে, তো একইভাবে বি বি ভেক্টর ওবিটা বের করেছি। ওবিটা কি হয়েছে, 3i + 2j - 5k হয়ে গেছে। ঠিক আছে, ওকে। তাহলে এবার আমাকে কী বের করতে হবে, এবি বের করতে হবে। তাহলে আর আমি কি বলে দিয়েছি যে এবি ইজ ইকুয়ালস টু এও ভেক্টর প্লাস ওবি ভেক্টর। ঠিক আছে, এও ভেক্টর প্লাস ওবি ভেক্টর কী করে বের হলো সেটা ওই যে কিছুক্ষণ আগে যে করালাম, ঠিক আছে, সেটা একটু দেখে নেবে। তাহলে আর যদি মনে না থাকে তো একদম মুখস্থর মতো করে নেবে যে এও ইজ ইকুয়ালস টু মানে সরি এবি ভেক্টর ইজ ইকুয়ালস টু এও ভেক্টর প্লাস ওবি ভেক্টর। ওকে, তাহলে তোমার কাছে আছে কি, ও এ ভেক্টর আছে, তোমার এইখানে কি চাই, এও ভেক্টর চাই, তার মানে এটাকেই জাস্ট বিপরীত মানে মাইনাস করে নিতে হবে, তাহলেই হয়ে গেল। তাহলে ছিল -i ছিল, সেটা হয়ে গেল +i, +5j ছিল -5j হয়ে গেল, +7k ছিল -7k হয়ে গেল। ঠিক আছে, তাহলে ও এ ভেক্টর ছিল, সেটাকে আমি এও ভেক্টর করে দিলাম। কি করে করলাম বুঝতে পারলে? ঠিক আছে, এবার সেই এও ভেক্টরের মান লিখলাম, আর ওবি ভেক্টর তো আমি জানি, সেই ওবি ভেক্টরও লিখে ফেললাম এইখানে। ঠিক আছে, তো আলটিমেটলি আমি কি পেয়ে গেলাম, এইটা প্লাস এইটা। কী করে হলো দেখো, এখানে 1 আছে, আয়ের আগে কি কিছু নেই মানে কি 1 আছে, আয়ের আগে কি আছে, +3 আছে, তাহলে সে যেহেতু মাঝখানে প্লাস আছে তাহলে 1 + 3 কত হলো, 4 হয়ে গেল। একইভাবে এখানে -5 আছে আর এখানে +2 আছে, তার মানে -3 হয়ে গেল। এখানে -7 আছে, -5 আছে, তার মানে -12 হয়ে গেল, পাতি যোগের মতো। কিন্তু সেই যোগটা কিভাবে দিতে হবে, আয়ের সাথে আয়ের, জে এর সাথে জে এর, আর কে এর সাথে কে এর যোগ দিতে হবে। ঠিক আছে, হয়ে গেল। তাহলে সেই অনুযায়ী আমি কি পেয়ে গেলাম, এবি ভেক্টর পেয়ে গেলাম। এবার অঙ্ক নাম্বার 5 বলছে যে এই একটা ভেক্টরের মান বলে ভেক্টর বলে দিয়েছে 3i + 4j + 12k। এই ভেক্টরটার মান এবং এক্স ওয়াই জেড অক্ষ তিনটা, অক্ষত্রয় বলা আছে, ত্রয় মানে 3, তাহলে এক্স ওয়াই জেড অক্ষত্রয়ের সঙ্গে কোণ নির্ণয় করো। ঠিক আছে, এটা হলো দিক কোসাইনের ইটা চলে এলো। দিক কোসাইন আমরা ভেক্টর পার্ট 6-এ পড়িয়েছি। ঠিক আছে, দিক কোসাইন, তো ওই জিনিসটা ভালো করে দেখলে এই অঙ্কটা পারা যাবে। ওকে, তো প্রথমে ভেক্টরটার মান বের করতে বলেছে। তো এইরকমভাবে যখন ভেক্টর দেওয়া থাকে,
এরকমভাবে যখন ভেক্টর দেওয়া থাকে তখন আমরা মান কি করে বের করি? মান বের করি রুট আন্ডার এক্স স্থানাঙ্কর স্কোয়ার প্লাস ওয়াই স্থানাঙ্কর স্কোয়ার প্লাস জেড স্থানাঙ্কর স্কোয়ার করে দিই, ঠিক আছে? তো এটা দেওয়া আছে, ঠিক আছে? তাহলে এর মান কি হবে? রুট আন্ডার 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার প্লাস 12 স্কোয়ার। ক্যালকুলেশন করে আলটিমেট অ্যান্সার কত বেরিয়ে গেল? 13 বেরিয়ে গেল, ঠিক আছে? তাহলে ওই ভেক্টরটার মান কত? 13। এবার বলেছে ওই যে ভেক্টরটা আছে এই ভেক্টরটার সঙ্গে এক্স ওয়াই জেড তিনটা অক্ষ যে হয় সেই তিনটা অক্ষের কোণ বের করতে বলেছে। তার মানে কি? দিক কোসাইন, ঠিক আছে? দিক কোসাইন। আর দিক কোসাইন তোমাদের যদি মনে না পড়ে তো দেখিয়ে দিচ্ছি। তো এবার দেখো এইটা দিক কোসাইন আমরা এভাবে পড়িয়েছিলাম। কীরকম ছিল যে এইটা যদি আর ভেক্টর হয়, ঠিক আছে, যেখানে এক্স স্থানাঙ্ক ওয়াই স্থানাঙ্ক জেড স্থানাঙ্ক, ঠিক আছে, হয়, আর ওর মান কি করে বের করতে হয়? রুট আন্ডার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার এরকম করে বের করতে হয়। তাহলে দিক কোসাইন যেটা আছে আলফাটা কি হয়? আলফাটা হচ্ছে এক্স অক্ষের সঙ্গে এই যে ভেক্টরটা আছে এই ভেক্টরটার কোণ, ঠিক আছে? সেটা কি করে করতে হয়? এক্স অর্থাৎ এই যে ভেক্টরটা দিয়ে দিয়েছে সেই ভেক্টরটার এক্স স্থানাঙ্ক ডিভাইডেড বাই ওই ভেক্টরটার কি মান, ঠিক আছে, ওই ভেক্টরটার মান। একইভাবে যদি আমি কস বিটা বের করতে চাইতাম তাহলে কি হতো? ওয়াই স্থানাঙ্ক ডিভাইডেড বাই ওই ভেক্টরটার মান। একইভাবে জেড যদি আমি কস গামা বের করতে চাইতাম তাহলে কি হতো? জেড স্থানাঙ্ক ডিভাইডেড বাই ওই ভেক্টরটার মান, ঠিক আছে? তাহলে কি হয়ে যেত? কস গামা হয়ে যেত। কস গামা ইকুয়ালস টু এটা হয়ে যেত, ঠিক আছে? দিক কোসাইন জাস্ট আমরা পুরো ক্লাসই ছিল এর এই মানে টপিকটার উপর, পার্ট 6-এ। ওকে, দেখে নেবে একটু যদি মনে না থাকে। তাহলে এখন দেখো আমাকে এক্স অক্ষের সাথে ভেক্টরটার কোণ যদি আলফা হয় তাহলে কস আলফা ইজ ইকুয়ালস টু কি হবে? ওই ভেক্টরটা যে আছে সেই ভেক্টরটার এক্স স্থানাঙ্ক অর্থাৎ 3 ডিভাইডেড বাই ওই ভেক্টরটার মান। মান কত? 13। তাহলে 3/13। তাহলে আলফার ভ্যালু কত হয়ে গেল? কস ইনভার্স 3/13। একইভাবে যদি বিটা ওয়াই অক্ষ আর ভেক্টরটার মধ্যবর্তী কোণ হয় তাহলে কস বিটা হবে কি? ওয়াই স্থানাঙ্ক, এখানে দেখো ওয়াই স্থানাঙ্ক কত আছে? ওয়াই স্থানাঙ্ক আছে 4 ডিভাইডেড বাই তার মান কত? 13, ঠিক আছে? তাহলে সেটা হয়ে গেল কস বিটা। তাহলে বিটা ইজ ইকুয়ালস টু কস ইনভার্স 4/13। একইভাবে কস গামা হয়ে গেল। গামা কি? গামা হচ্ছে জেড অক্ষের সঙ্গে ওই ভেক্টরটার মধ্যবর্তী কোণ, ঠিক আছে? তাহলে এই তিনটা কি হয়ে গেল? এক্স অক্ষ, ওয়াই অক্ষ আর জেড অক্ষের সঙ্গে ওই ভেক্টরটার মধ্যবর্তী কোণ, তিনটা কোণ পেয়ে গেলাম, ঠিক আছে? ওকে, এবার আমরা নেক্সট অঙ্ক দেখো, এটাই লাস্ট অঙ্ক। বলছে দুটো ভেক্টর এ আর বি যথাক্রমে, একটা ভেক্টর এটা একটা ভেক্টর এটা, ওকে, ঘুরে নাম। এবার বলছে এ প্লাস বি, এ প্লাস বি এটা কিন্তু নিজেও একটা ভেক্টর হবে, তাই না? আর একটা এ মাইনাস বি, ঠিক আছে? এই দুটো ভেক্টর বরাবর একক ভেক্টর নির্ণয় করতে বলেছে, ঠিক আছে? এটা বরাবর এটাও তো একটা ভেক্টর, এটাও আলাদা ভেক্টর, দুটো ইন্ডিপেন্ডেন্ট ভেক্টর, ঠিক আছে? তাহলে এই দুটো আলাদা আলাদা যে দুটো ভেক্টর আমি পেলাম সেই দুটো ভেক্টরের একক ভেক্টর বের করতে বলেছে। তাহলে আমি একক ভেক্টর কটা পাবো? একক ভেক্টরও দুটো পাবো। এই ভেক্টরের জন্য একটা একক ভেক্টর পাবো আর এই ভেক্টরের জন্য আর একটা একক ভেক্টর পাবো, ঠিক আছে? তো প্রথমে এই ভেক্টরটা বের করে নিই আর এই দুটো ভেক্টর আলাদা আলাদা করে বের করে নিই, ঠিক আছে? তো আমার কাছে দেওয়া আছে কি? এ আছে, বি আছে। তাহলে এ প্লাস বি কত হয়ে গেল? এ প্লাস বি ভেক্টর কি বলেছি? জাস্ট ওই এক্স স্থানাঙ্কর সঙ্গে এক্স স্থানাঙ্ক, ওয়াই স্থানাঙ্কর সঙ্গে ওয়াই স্থানাঙ্ক আর জেড স্থানাঙ্কর সঙ্গে জেড স্থানাঙ্ক, ঠিক আছে? তাহলে যদি 5i প্লাস 5i কত হয়ে গেল? 10i। 5i প্লাস 5i কত হয়ে গেল? 10i। প্লাস দেখো 3i প্লাস 2i কত? 5i। তারপর দেখো মাইনাস 4k প্লাস 4k কত হয়ে গেল?
জিরো, এইদিকে জিরো হয়ে গেল, তাই জন্য আর কিছু লিখলাম না। ঠিক আছে, তাহলে জেড অক্ষ বরাবর কিন্তু কোনো উপাংশ থাকলো না। তাহলে আমরা যে এ প্লাস বি যে ভেক্টরটা পেলাম সেই ভেক্টরটা হলো এইটা। এবার একক ভেক্টর, ঠিক আছে, এর একক ভেক্টর। তো দেখো আমরা দেখেছি যে আমরা যদি কোনো একটা ভেক্টর, ধরো একটা ভেক্টর আছে এইটা, এই ভেক্টরের একক ভেক্টর কি হয়, সেই ভেক্টরের একক ভেক্টর এইভাবে প্রকাশ করলাম, ইজ ইকুয়ালস টু ওই ভেক্টর ডিভাইডেড বাই ওই ভেক্টরের মান, তাই তো? এটাই তো একক ভেক্টরের সূত্র। তাহলে আমি এখানে কি পেয়েছি, আমি এখানে এই ভেক্টরটা পেয়েছি। তাহলে এর একক ভেক্টর কি হবে, এর একক ভেক্টর হবে ওই এই ভেক্টরটা ডিভাইডেড বাই এই ভেক্টরটার মান। ঠিক আছে, তো এই ভেক্টরটা তো পেয়ে গেছি, কিন্তু এই ভেক্টরটার মান বের করতে হবে। ঠিক আছে, তো মান বের করার নিয়ম কি, মান এই যে মড দিয়ে দিলাম, মান মড মানে মান ইজ ইকুয়ালস টু রুট আন্ডার এইটার স্কোয়ার প্লাস এইটার স্কোয়ার হয়। ঠিক আছে, তাহলে 10 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার 125। 125কে কীভাবে লেখা যায়, এগুলো তো পিওর ম্যাথের জিনিস। ঠিক আছে, তো এগুলো তোমরা সিম্পলি বুঝতে পারছো, আর যদি না বুঝতে পারো তাহলে বলো। কারণ কি দেখো, যেটা রুটের ভিতরে আছে সেটা যদি বর্গ হয় তাহলে ওটাকে বের করা যায়। যেরকম 125কে আমরা 5 × 25 লিখতে পারি। ঠিক আছে, তো 5-এর তো রুট হয় না, 25-এর রুট হয়। 25-এর রুট কত, 5, তাই জন্য ওই 5টা বাইরে চলে গেলো, এই ভিতরকার 5ই থেকে গেল, তাহলে 5√5 হয়ে গেল। তাহলে এ প্লাস বি এই যে ভেক্টরটা আছে, এই ভেক্টরের একক ভেক্টর কি হবে, সেটা হবে ওই ভেক্টর ডিভাইডেড বাই ওই ভেক্টরটার মান। তাহলে ওই ভেক্টরটা কত, 10i + 5 যে ছিল, আর মান কত বের করলাম, 5√5 বের করলাম। ঠিক আছে, তাহলে এই যে এটা যেহেতু 5√5 আছে, ঠিক আছে, তাহলে 10/5, 5 × 2 = 10, তাহলে 2/√5 থাকলো, প্লাস 5 কেটে গেল, 1/√5। ঠিক আছে, যে হয়ে গেল। ওকে, তাহলে এ প্লাস বি যে আছে, এই যে ভেক্টরটা পেয়েছি, সেই ভেক্টরটার একক ভেক্টর কত হয়ে গেল, এইটা হয়ে গেল। ওকে, এবার এ মাইনাস বি বের করতে হবে। ঠিক আছে, তো দেখো এটা ছিল এ, এটা ছিল বি, এ মাইনাস বি আছে, তার এখন কিন্তু মাঝখানে কি চিহ্ন আছে, মাঝখানে কিন্তু মাইনাস চিহ্ন আছে। তাহলে 5i - 5i কত হয়ে গেল, 0, তার মানে আই কিছু থাকলো না। এখানে কত, 3j - 2j কত, 1j, তার মানে শুধু j। গুড। নেক্সট -4k, আর মাঝখানে যেহেতু মাইনাস আছে আবার -4k, তাহলে কত হলো, -8k হয়ে গেল। তাহলে এটাই হয়ে গেল এ ভেক্টর মাইনাস বি ভেক্টর, পেয়ে গেলাম j - 8k। ওকে, এবার এর মান বের করতে হবে, কারণ একক ভেক্টর বের করতে হলে ডিভাইডেড বাই তার মানও তো লিখতে হয়। তাহলে এর মান কি করে বের করব, রুট আন্ডার এর এক্স স্থানাঙ্ক কত, কিছু নেই মানে 1, সরি এক্স স্থানাঙ্ক না, এর ওয়াই স্থানাঙ্ক কিছু নেই মানে 1, এর জেড স্থানাঙ্ক কত, -8, মাইনাসটা ধরতে হবে কিন্তু। ওকে, -8, তাহলে রুট আন্ডার ওই স্থানাঙ্কর স্কোয়ার প্লাস ওই স্থানাঙ্কর স্কোয়ার হয়ে গেল। তাহলে 1 স্কোয়ার প্লাস -8 স্কোয়ার, -8 স্কোয়ার কত হয়, 64, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল, 64 + 1, তাহলে √65। আলটিমেট ভ্যালু বেরোলো ওই ভেক্টরটা ডিভাইডেড বাই তার মান। তাহলে কিছু নেই মানে 1/√65 -8/√65k। ঠিক আছে, তো এই পর্যন্তই আমাদের আজকের ক্লাস থাকলো। তো মাধ্যমিকের পরে আমাদের একদম প্রথম থেকে শুরু হয়ে গেল, আর ক্লাস অনেক বড়ও হয়ে গেছে। যাই হোক, আর বেশি কিছু বলছি না, দুটো কথা বলে রাখি যে মাধ্যমিক পরীক্ষা হয়ে গেছে, খুব ভালো, যার যার রেজাল্ট যেমন হয়েছে আশা করি সবাই খুশি আছো। তো এইবার কি করা উচিত তোমাদের, মাধ্যমিক আর উচ্চ মাধ্যমিক কিন্তু অনেক তফাৎ আছে বাবু। ঠিক আছে, তো তোমাদের সেটা মেনে নিতে হবে। আর যেটা মাধ্যমিক হয়ে গেছে
ওই নাম্বার নিয়ে তুমি ভেবেও না এখন, ঠিক আছে? এখন ভাবনা ছেড়েই দাও, মাথা থেকে বেরই করে দাও। আর তুমি বেশি নাম্বার পেয়ে গেলে, ঠিক আছে, সেই সেটাতে খুশি হয়ে থেকো না। ওকে, ধরো বেশি নাম্বার পেয়েছো, সেটাতে খুশি হয়ে থেকো না। আর যে কম নাম্বার পেয়েছো সেটাতে দুঃখও করো না, ঠিক আছে? এইটা খুবই সাময়িক, খুব স্বাভাবিক, মানে খুব সাময়িক ব্যাপার। কিছুদিন পরে তোমার মনেও থাকবে না, বা তুমি মনে করার চেষ্টাও করবে না যে মাধ্যমিকে কত পেয়েছিলাম বা না পেয়েছিলাম, ঠিক আছে? ওটা শুধুমাত্র একটা বার্থ সার্টিফিকেটের কাজে লাগবে, মাধ্যমিকের অ্যাডমিট, ঠিক আছে? তো আমার বলার এটাই মানে যে মাধ্যমিকটা কিন্তু মুখস্থ করেই অনেকে 90% পেয়ে যেতে পারে। ওকে, তারপরে ভালো জায়গায় সিট পড়লে, ঠিক আছে, তো এইভাবেও অনেকে 90% পেতে পারে। কিন্তু উচ্চ মাধ্যমিক তা হবে না। উচ্চ মাধ্যমিক সম্পূর্ণ আলাদা হবে। উচ্চ মাধ্যমিক যদি তুমি তোমার পাশের বন্ধুর কাছেও বসো, সেই বন্ধুটা যদি ভালোও হয়, তুমি যদি তার ভরসায় পড়াশোনা করে যাও আর ভাবো যে মাধ্যমিকের মতো 90% ওইভাবে পেয়ে যাব, তাহলে তুমি ভুল ভাবছো। উচ্চ মাধ্যমিকে পড়ে পেতে হবে, ঠিক আছে? কারণ উচ্চ মাধ্যমিকের মাত্র 3 ঘন্টা টাইমে তোমার বন্ধুই পারবে না 90% অ্যান্সার করতে, সে যতই ভালো ছেলে হোক না কেন। তারই 90% অ্যান্সার করতে কান গাল লাল হয়ে যাবে, বুঝতে পারছো তো? তো তোমাকে কখন দেখাবে সে? ওকে, তো ব্যাপারটা আমি তোমাদের মনে ভয় ধরাচ্ছি না, আমি জাস্ট এটাই বলছি যে এটাই সময় ঠিকঠাকভাবে নিজেকে তৈরি করার। আর তোমার মাথায় যদি এটা ঢুকে থাকে যে 11 তো বোর্ডের এক্সামে আসে না, 11 থেকে তো ক্লাস 12-এর এক্সামে কিছু আসবে না, তাহলে তুমি ভুল ভাবছো। কারণ তুমি যদি 11টাকে হালকাভাবে নিতে চাও, তাহলে কি হবে? 11টাকে তুমি 10-এর মতো করে হালকাভাবে টেনে নিলা, কিন্তু 12-এ উঠে কি হবে? 12-এ উঠে তুমি আবার ওই পুকুর থেকে সমুদ্রে পড়ে যাবে, ঠিক আছে? 11টা কাজে কোথায় লাগবে বলো তো? 11টা কাজে লাগবে প্রথমত ইঞ্জিনিয়ারিং, তারপরে মেডিকেল, যে কোনো পরীক্ষা দিতে যাও, লাগবেই লাগবে। ওকে, আর একটা কোথায় কাজে লাগবে? এই যে একটা বেগ, মাধ্যমিকের পরে যে 12-এর বেগ, ঠিক আছে, ওই বেগের মাঝে একটা সেতুর মতো কাজ করছে 11, ঠিক আছে? ধরো মাধ্যমিকের ভেলোসিটিটা হচ্ছে ধরো 100 মিটার/সেকেন্ড, উচ্চ মাধ্যমিকের ভেলোসিটি ধরো 1500 মিটার/সেকেন্ড, ঠিক আছে? তাহলে 100 থেকে 1500-তে যেতে হবে। 12-এ কিন্তু 1500-তে যেতে হবে। তাহলে 100 থেকে 1500 যদি যেতে চাও, তাহলে 11টাও যদি তুমি 100 মিটার/সেকেন্ড বেগেই যদি যাও, তাহলে কি হবে? আলটিমেটলি তোমার ওই 100 থেকে 1500-তে যাবা, পারবা না কভার করতে। তাই জন্য 11-এরটা কী করে? 11টা হচ্ছে এই দুটোর ঠিক মিডলের একটা বেগ তৈরি করে দেয়, সেতুর মতো তৈরি করে দেয়, ঠিক আছে? 11টাতে যে যত বেশি কভার করতে পারবে, যে যত বেশি 1500 মিটারের কাছাকাছি যেতে পারবে মিটার/সেকেন্ড, ঠিক আছে? ধরো 11-এই কারো বেগ যদি এরকম হয়ে যায় 1200 মিটার/সেকেন্ড বা 1300 মিটার/সেকেন্ড, তাহলে তার 12 তত সহজ হবে, ঠিক আছে? তো এই কথাটা মাথায় রাখবা। আর মাধ্যমিকে কারো যদি মনে হয় যে আমার থেকে কম নাম্বার, আমার থেকে যে খারাপ সেও অনেক বেশি নাম্বার পেয়ে গেছে, কিংবা কারো যদি মনে হয় আমার থেকে দেখে লিখে কেউ আমার থেকে বেশি নাম্বার পেয়ে গেছে, তো আমি তাকে বলছি যে একদম নিশ্চিন্ত থাকো, সব কিছু পাল্টে যাবে, ঠিক আছে? সব কিছু পাল্টে যাবে যদি সময়ের ধৈর্য ধরো। যার নলেজ আছে সে 12-এ বুঝতে পারবে, ঠিক আছে? কিন্তু ওইটা ভেবে নিজেকে পিছিয়ে দিও না, ঠিক আছে? আর যারা মাধ্যমিকে কোনো একটা কারণে রেজাল্ট ভালো করেছো কিন্তু অ্যাকচুয়াল ভিতরে নলেজ নেই, তাদেরকে বলছি সাবধান হয়ে যাও, ঠিক আছে? সব সিন কিন্তু আমরা জানি, ঠিক আছে? সব সিন জানি। তো সুতরাং তুমি নিজেই ভেবে বুকে হাত দিয়ে দেখো যে তুমি টানতে পারবা কি না। তুমি 90%, 95%, 98 পেয়েছো, 95 পেয়েছো, 94 পেয়েছো, এই নাম্বার পেয়েছো, তা আর হয়তো তোমার গার্জেন বলছে যে খুব ভালো নাম্বার পেয়েছে তাহলে সায়েন্স নিতেই পারে, কিন্তু সেটা কিন্তু না। আসলে তোমাকে ভেতর থেকে বুঝতে হবে
যে আমি নাম্বারটা যে পেয়েছি আমার কি সত্যি অতটা নলেজ আছে কি না। যদি সেই নলেজটা থাকে তাহলে খুব ভালো, আর যদি সেই নলেজটা না থাকে তাহলে তোমাকে ভাবতে হবে। তারপরেও যদি তুমি সায়েন্স নিতে চাও তো এটাই সময় তোমাকে একদম দৃঢ় প্রতিজ্ঞ হওয়ার। কিসের দৃঢ় প্রতিজ্ঞ? দৃঢ় প্রতিজ্ঞ হওয়ার এটাই যে আমাকে পড়তে হবে, 10-এর গল্প আর 11-12 খাটবে না, ঠিক আছে? ওকে, তো এই পর্যন্ত তোমাদের কাছে বলার ছিল। তো যা বললাম একটু মাথায় রেখো। এক কথায়, সায়েন্স যে কেউ নিতে পারে, আমি কাউকে ডিসকারেজ করছি না, ঠিক আছে? আমি কাউকে ডিসকারেজ করছি না, কিন্তু যে কেউ নিতে পারে। কিন্তু তোমাকে একটা কথা মাথায় রাখতে হবে বাবু, যে প্রচুর পরিমাণে খাটতে হবে, প্রথম কথা। দ্বিতীয় কথা, ফিজিক্সের জন্য অঙ্কে ভালো হতে হবে, ঠিক আছে? ফিজিক্সের জন্য মানে ফিজিক্সে যদি ভালো নাম্বার পেতে চাও তাহলে তোমাকে প্রথমে অঙ্কে ভালো হতে হবে। অঙ্কে যদি ভালো হও তাহলে সে অটোমেটিক্যালি ফিজিক্সে ভালো হবে। অঙ্কে যদি খারাপ হও সে অটোমেটিক্যালি ফিজিক্সে খারাপ হয়ে যাবে, ঠিক আছে? তো এগুলো কথা মাথায় রাখো, আর খুব ভালো করে পড়াশোনা শুরু করো, সময় নষ্ট করো না বাবু। তোমারই সহপাঠী যারা অন্য স্কুলে পড়ছে না পড়ছে তারা হয়তো এদিক ওদিক করতে করতে সময় নষ্ট করে দেবে, 11টা কোনখান দিয়ে বেরিয়ে যাবে তা কিন্তু বুঝতেও পারবে না। তুমিও যদি সেটা দেখে তুমিও যদি তাদের মতো করো তাহলে কিন্তু তোমার জীবনেও খারাপ চলে আসবে, খারাপ পরিস্থিতি তৈরি হয়ে যাবে, ঠিক আছে? তো এগুলো মাথায় রাখবা, আর ভালো করে পড়াশোনা করো, বাড়িতে থাকো, আর যেরকম পরিস্থিতি চলছে বাড়ির বাইরে টাইরে বেরোয়ও না, সুখে মানে ঠিকঠাকভাবে